আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আমি আছি শাহেদা ফারজানা, প্রভাষক, বাংলা মিডিয়াম। আজকে আমাদের লেকচার নাম্বার 36। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলা সিলেবাস প্রায় শেষের দিকে। আজকে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই দুটি বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ ও বাগধারা। তোমরা এর আগেও ভাব সম্প্রসারণ বাগধারা পড়েছ, তবে আজকে আমি ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয়, নিয়মকানুন, বাগধারার প্রয়োজনীয়তা, কিছু উদাহরণ এসব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের আলোচনাটি দুটি পর্বে বিভক্ত থাকবে। তবে মূল আলোচনায় যাবার আগে, নতুন ক্লাস শুরু করার আগে চলো গতদিন তোমরা যে বিষয়ে ক্লাস করেছো সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই। দেখি সেগুলো তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা ধাতু ও ক্রিয়াপদ পড়েছি, মনে আছে নিশ্চয়ই। সেখান থেকে আমি তোমাদের এখানে কিছু প্রশ্ন রেখেছি। দেখি তোমরা এগুলোর উত্তর তোমরা কতটুকু দিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে 1. কোন ক্রিয়াপদে কর্ম থাকে না? শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে করতে পারছো? অকর্মক ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না। 2 নাম্বার, আমি বই পড়ছি, এটা কোন ক্রিয়াপদ? এটা হচ্ছে সকর্মক ক্রিয়াপদ। 3. গিয়ে, নিয়ে, বলে, এগুলো কোন ক্রিয়াপদের উদাহরণ? এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদের উদাহরণ। 4. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে কোন ক্রিয়া বলে? যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। 5. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে 2টি অংশ পাওয়া যায়। 6 নাম্বার, ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল অংশকে, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। 7. যৌগিক ধাতুর অপর নাম কি? মনে পড়ছে তোমাদের? যৌগিক ধাতুর অপর নাম হচ্ছে সংযোগমূলক ধাতু। 8 নম্বর প্রশ্ন, সাধিত ধাতু কত প্রকার? সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার। 9 নম্বর, খাট, বিগড়, জম, এগুলো কোন ধাতুর উদাহরণ? এগুলো হচ্ছে বিদেশাগত ধাতুর উদাহরণ। সবশেষ প্রশ্ন, প্রযোজক ধাতুর অপর নাম কি? প্রযোজক ধাতুর অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু। আমি আশা করব যে 10টি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করলাম এর সবগুলোরই সঠিক উত্তর তোমরা দিতে পেরেছ। তাহলে চলো আজকে আমরা আমাদের নতুন আলোচনা শুরু করি। শিক্ষণফল। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণ লেখার নিয়ম সম্পর্কে বর্ণনা করতে পারবে, ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বাগধারার প্রয়োজনীয়তা সম্পর্কে যথাযথভাবে বলতে পারবে। ভাব সম্প্রসারণ। বাংলা ভাষায় গদ্য বা পদ্যে যে ভাব প্রচ্ছন্ন বা প্রকাশ্যে থাকে সেটার বিস্তারিত লেখার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। তোমরা লক্ষ্য করলে দেখবে যে ভাব সম্প্রসারণ কিছুটা কিন্তু সারাংশ এবং সারমর্মের বিপরীত রূপ। কারণ আমরা সারাংশ সারমর্মে গিয়ে দেখি যে সেখানে বিস্তারিত কিছু থাকে, সেগুলোর মূল ভাবটুকু আমরা লিখি। অপরদিকে ভাব সম্প্রসারণে মূল যে কথাটুকু থাকে সেটুকু আমরা চিন্তা ভাবনা করে সেটার আমরা
বিস্তারিত লেখার চেষ্টা করি। এই হচ্ছে ভাব সম্প্রসারণ। এক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে লেখক বা কবি যে ভাব সম্প্রসারণটা লিখেছেন তিনি কি অর্থ এখানে বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সেটা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি এই ভাব সম্প্রসারণটা পড়ে নিজে যা বুঝবে সেটাই তুমি তোমার মতো করে বিস্তারিতভাবে লিখবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো জেনে নিই ভাব সম্প্রসারণ আমরা কিভাবে লিখব। 1, মূল লেখাটি বারবার পড়তে হবে। যে বিষয়ে তুমি ভাব সম্প্রসারণ লিখবে, যে গদ্যের অংশ অথবা পদ্যের অংশটুকু, যে চরণটুকু লেখা আছে তোমাকে বারবার সেটা পড়তে হবে। 2, লেখকের নাম জানা থাকলেও তা উল্লেখ করা যাবে না। অর্থাৎ তুমি হয়তো বুঝতে পারছো যে এই লেখক কে, এই লেখার এই চরণ দুটি লেখক কে, কিন্তু জানা থাকলেও কিন্তু তোমাকে সেটা তোমার আলোচনার মধ্যে উল্লেখ করা যাবে না। 3, মূল রচনার অন্তর্নিহিত ভাবটির মর্ম কথা উদ্ধার করতে হবে। কারণ এই মূল রচনার অন্তর্নিহিত ভাবটির মর্ম কথা তুমি যদি উদ্ধার না করো, সেক্ষেত্রে তুমি সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবে না। 4, চিন্তা ভাবনা এবং কল্পনা শক্তিকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। তুমি তোমার চিন্তা ভাবনা কল্পনা শক্তিকে সেক্ষেত্রে বিস্তারিত বর্ণনার সময় কাজে লাগাবে। 5, ভাষা হবে গদ্য, অর্থাৎ পদ্যের আকারে না গদ্যের আকারে ভাষা হবে। 6, প্রত্যক্ষ উক্তি বর্জন করা উচিত। ইনভার্টেড কমার মধ্যে কোনো রকম কথা থাকবে, বক্তার বক্তব্য হুবহু সে ধরনের কোনো কথা এখানে দেয়া যাবে না। 7, অতিরিক্ত আবেগ উচ্ছ্বাস কিংবা চিন্তা কল্পনার বাহুল্য যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভাবের উচ্ছ্বাসে সেটা যেন উপচে না পড়ে সেখানে, এবং চিন্তা কল্পনার যেন বাহুল্য অতিরিক্ত বাড়াবাড়ি না ঘটে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। 8, মূল ভাবটিকে সমৃদ্ধ করার জন্য বিষয়ের সঙ্গে মিল রেখে কোনো বিখ্যাত মহাপুরুষের উক্তি বা কবিতার 2-4টি লাইন অথবা প্রবাদ প্রবচন এক্ষেত্রে তুমি এখানে উল্লেখ করতে পারো। 9, প্রসারিত অংশ যাতে সাহিত্য শ্রীমণ্ডিত হয় সেদিকে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 10, মূল ভাবের গুরুত্ব অনুযায়ী সম্প্রসারিত অংশের আয়তন কম বা বেশি হতে পারে। অনেকেই বলে ভাব সম্প্রসারণ এটা কত পৃষ্ঠা লিখবো, কত লাইন লিখবো, কিন্তু বলেছে মূল ভাবের তুমি কতটুকু কথা বলবে, সেখানে প্রাসঙ্গিকভাবে কতটুকু কথা বলা যায়, ব্যাখ্যা করা যায়, সেইভাবে তোমার এটা কিছুটা বেশি হতে পারে, কিছুটা কম হতে পারে। 11, অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না, যেটা অপ্রাসঙ্গিক, এই ভাব সম্প্রসারণের সাথে এই কথার সঙ্গে যায় না, মেলে না, সেটা অবশ্যই বাদ দিবে। সর্বোপরি 12 নম্বর, ভাবের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তুমি একই রকম কথা আগের প্যারাতেও লিখলে, আবার পরের প্যারাতে একই কথা লিখছো, এটা যেন না ঘটে সেদিকে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এইভাবে তোমরা যদি ভাব সম্প্রসারণ লিখো তাহলে তোমাদের ভাব সম্প্রসারণটা অবশ্যই ভালো হবে, সুন্দর হবে, এবং সেখানে তোমরা অবশ্যই একটা ভালো নাম্বারও পেতে পারো। এরপর আসো আমরা ভাব সম্প্রসারণের অংশ সম্পর্কে জেনে নিই। একটা ভাব সম্প্রসারণ লিখতে গেলে আমাকে এই 3টা বিষয়, 3টা অংশের দিকে নজর দিতে হবে। অংশ 3টি কী কী? একটি হচ্ছে মূল ভাব, একটি হচ্ছে সম্প্রসারিত ভাব, আর অপরটি হচ্ছে মন্তব্য। কিভাবে লিখব? মূল ভাব হচ্ছে ওই যে বলেছি নিয়মে বারবার পড়তে হবে, বারবার পড়ে যে মর্মকথাটা, মূল কথাটুকু আমি জানলাম সেটাকে আমাকে 2-3টি বাক্যের মধ্যে মূলভাবে লিখতে হবে, এর বেশি না। সম্প্রসারিতভাবে আমি মূল কথাটিকে আমি আমার মতো করে আমার যুক্তি দিয়ে, কল্পনা দিয়ে, চিন্তা শক্তি দিয়ে সেটাকে বিশ্লেষণ করব। এক্ষেত্রে সম্প্রসারিত ভাব তুমি 1 বা একাধিক প্যারাতেও লিখতে পারো। সবশেষে যে মন্তব্য, অর্থাৎ এখানে একটা মতামত দিতে হবে, সেটাও কিন্তু খুব সংক্ষিপ্তভাবে 2-3টি লাইনের মধ্যে এই মন্তব্যটা লিখতে হবে। এই যে 3টি অংশের কথা বললাম, এই 3টি অংশ অর্থাৎ এই 3টি পয়েন্ট বা সংকেত কিন্তু তুমি না উল্লেখ করলেও পারো তোমার খাতাতে। শুধুমাত্র এই 3টি জায়গায় প্যারা প্যারা করে লিখবে। যিনি খাতা দেখবেন তিনি বুঝে ফেলবেন যে হ্যাঁ, প্রথম অংশটাতে বা প্রথম প্যারাটাতে তুমি মূল ভাব বলতে চেয়েছো, পরের প্যারা বা প্যারাগুলোতে তুমি সেটা বিস্তারিতভাবে আলোচনা করেছো, এবং সব শেষে তুমি একটা তোমার নিজস্ব একটা মতামত দিয়েছো। এইভাবে ভাব সম্প্রসারণ লিখবে।
এরপর আসো আমরা প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নিই। ইঙ্গিতের বাইরে এসে মূল কথা প্রকাশ করে। বিষয়টি সহজেই পাঠকের কাছে স্পষ্ট হয়ে ওঠে। বিষয়ের জটিলতা দূর হয় এবং পাঠক বক্তব্যের অর্থ বুঝতে পারে। তোমাদের বইয়ে বেশ কয়েকটি ভাব সম্প্রসারণ আছে। সময়ের স্বল্পতার কারণে সবগুলো ভাব সম্প্রসারণ আলোচনা করা সম্ভব নয়। আজকে আমি তোমাদের সাথে দুটো ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ভাব সম্প্রসারণ যেটি আছে, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধনজু। তাহলে আমরা যেভাবে বলেছিলাম যে আমাদের তিনটি প্যারার মধ্যে আমরা মূল ভাব লিখব, তারপর সেটাকে বিশ্লেষণ করব, তারপরে আমরা একটা মন্তব্য টানব। তাহলে এখানে প্রথমে আমি যদি মূল ভাবে যাই তাহলে আমি বলতে পারি, অর্থশালী বা সম্পদশালী লোকদের সম্পদ লাভের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। তারা যে কোনো উপায়ে যে কোনো কৌশলে তাদের সম্পত্তির পরিমাণ, অর্থের পরিমাণ বাড়ানোর জন্য তৎপর থাকে। এরপর এই মূল ভাবটাকে সামনে রেখে আমরা যখন বিস্তারিতভাবে আলোচনা করব তখন আমরা বলবো এইভাবে, মানুষের জীবনে সমস্যা আছে, সংকট আছে, আর সেই সমস্যা সংকট থেকে উদ্ধারের জন্য টাকা পয়সাও অনেক বড় একটা বিষয়। তবে টাকা পয়সাও আবার সবার সমান নেই। জগতে দেখা যায় কারো অনেক অর্থ সম্পদ আছে, অনেক বিত্ত বৈভবের মালিক, তারা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণী, আর যাদের যৎ সামান্য অর্থকড়ি আছে তারাই হচ্ছে সমাজের নিম্ন শ্রেণী। এই নিম্ন শ্রেণীর লোকেরা প্রায়শই দরিদ্র বঞ্চিত শ্রেণীর হয়, আর এই দরিদ্র বঞ্চিত শ্রেণীর লোকদের ওপর ওই সমস্ত অর্থ সম্পদশালী লোকেরা দৃষ্টি দেয়। তাদের যা কিছু আছে সামান্য সব কিছু তারা কেড়ে নিতে চায়, এবং এটা করতে গিয়ে দেখা যায় যে ধনী শ্রেণীর লোকেরা তারা তাদের ন্যায় অন্যায় বিবেকবোধ হারিয়ে ফেলে, হিংস্র হয়ে ওঠে, লোভের কাছে হার মানে, এবং তারা দরিদ্র মানুষকে সর্বশান্ত করে ছাড়ে। যেখানে দেখা যায় যে দরিদ্র মানুষগুলো তাদের নিজেদের যা কিছু আছে সেটা নিয়ে তারা কিন্তু সুখে থাকতে চায়, কিন্তু ওই যে বললাম যে অর্থশালী যারা অনেক বিত্ত বৈভবের মালিক তাদের দৃষ্টি পড়ে এই সমস্ত অসহায় বঞ্চিত লোকদের ওপর। যে হাজারপতি সে লাখপতি হতে চায়, যে লাখপতি সে কোটিপতি হতে চায়, কোটিপতি আরও উপরে উঠতে চায়। এইভাবে উঁচু শ্রেণীর লোকেরা, যারা ধনিক শ্রেণী, তারা আরও উপরে উঠতে চায়। রাজার অনেক আছে, তার রাজ্য আছে, অর্থ সম্পদের শেষ নেই, তারপরও কিন্তু তার আরও রাজ্য জয়ের আকাঙ্ক্ষা, তার কোষাগারে সে অর্থ আরও বাড়াতে চায়। এইভাবে তাদের মধ্যে আরও পাওয়ার ইচ্ছা জাগে, এবং এই করে তারা দেখা যায় দরিদ্র মানুষদের সামান্য অর্থ সম্পত্তি, জমি, জিরাত, বসত ভিটে সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে একেবারে পথের ফকির করে ফেলে। তারা নিঃস্ব, অসহায়, কাঙ্গালে পরিণত হয়। আর এই কারণে আমাদের সমাজে শ্রেণী বৈষম্যের সূচনা হয়েছে। শ্রেণী বৈষম্যের কারণে ধনী শ্রেণী আরও ধনী হচ্ছে, দরিদ্র শ্রেণী আরও দরিদ্র হচ্ছে। সবশেষে আমরা মন্তব্যে গিয়ে বলতে পারি যে সমাজের এই সমস্ত শোষিত বঞ্চিত শ্রেণীর লোকদের এদেরকে এই সমস্ত অসহায় অবস্থা থেকে রক্ষা করার জন্য ধনী শ্রেণীকেই এগিয়ে আসতে হবে, এবং যার যা কিছু আছে তাই নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে। এরপর আসো আমরা আর একটা ভাব সম্প্রসারণ আলোচনা করি, একতাই বল। তাহলে একতা কথাটার অর্থ ইউনিটি, মানে সবাই মিলে, আর বল কথাটার মানে তোমরা সবাই জানো, বল মানে শক্তি, সামর্থ্য। এই মিলে হচ্ছে একতাই বল। আচ্ছা, এখন আমরা নিয়মের মধ্যে চলে আসি যে আমরা প্রথমে আমরা কি বলবো, মূল ভাবটুকু নিয়ে আলোচনা করব। মূল ভাবটুকু আমরা 2-3টা লাইনে বলে নিব। এভাবে আমরা শুরু করতে পারি, সমাজে মানুষ অবিচ্ছিন্ন বা একাকী বসবাস করতে পারে না। সে তখন হয়ে পড়ে অসহায়। যে কোনো সময় তার উপর যে কোনো আঘাত আসতে পারে, কিন্তু যখন সে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে তখন দেখা যাবে সে হয়ে ওঠে শক্তিশালী। যে কোনো আঘাতই আসুক না কেন, সে তখন সবার সাথে মিলেমিশে সেই আঘাতটা বা সেই সমস্যাটার মোকাবেলা করতে পারে। এইটুকুই আমরা মূলভাবে বলতে পারি। এরপর যখন এই বিষয়টাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব
তখন আমরা এভাবে শুরু করতে পারি যে মানুষ সমাজবদ্ধ জীব, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষ কী করে, একে অপরের উপর নির্ভরশীল। যে কোনো সমস্যা মোকাবেলায় হোক, দুঃখ কষ্টে হোক, একে অপরের পাশে গিয়ে তারা দাঁড়ায়, পরস্পরের প্রতি সমবেদনা জানায়, সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, সমমর্মিতা প্রকাশ করে। এটাই কিন্তু নিয়ম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কিছু লোক আছে যারা বেশ স্বার্থপর, তাদের মধ্যে এই ধরনের মনোভাব কিন্তু আমরা দেখতে পাই না। আর এই ধরনের মনোভাবের লোকজনই কিন্তু সমাজে বিভিন্ন মঙ্গলের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়ে দাঁড়ায়। একতা মানুষের শারীরিক এবং মানসিক উভয় মনোবল বাড়িয়ে দেয়। কেননা একটা কাজ যেটা হয়তো অনেক জটিল কঠিন, সেটা কিন্তু একজনের পক্ষে খুব সহজেই সেই কাজটা করা সম্ভব হচ্ছে না। কিন্তু যখনই সেই কাজটা সবাই মিলেমিশে করতে যাবে, তখন দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম জটিলতা ছাড়াই সেই কাজটা তারা সমাধান করে ফেলছে। আবার ধরো এক্ষেত্রে যদি তাদের সেই কাজে জয় না আসতে পারে বা বিফলতা আসে, তাতে কোনো সমস্যা নেই। কেননা কারণ তখন দেখা যাবে যে সেই পরাজয়ের বা ব্যর্থতা সেটা কিন্তু সবাই মিলে ভাগ করে নিতে পারে। এককভাবে কেউ লজ্জায় পড়ে না, কারণ লজ্জার কারণ হয়ে সেটা দাঁড়ায় না। সমাজে মানুষ এই যে পরস্পরের সাথে মিলেমিশে বাস করে, প্রত্যেকে সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ায়, এই প্রত্যক্ষ অথবা পরোক্ষ নির্ভরশীলতার কারণেই কিন্তু তৈরি হয়েছে সমাজ সংসার। শুধুমাত্র যে মানুষই এভাবে দলবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে বাস করে তা কিন্তু না। দেখা গেছে পশু পাখি, জীবজন্তু তারাও কিন্তু দলভাবেই চলাফেরা করে। কোনো একটা পশুকে যদি আক্রমণ করে, দেখা যাবে বাদবাকি আর পশুরা সবাই সেটার মোকাবেলা করতে পারে। এইভাবে দেশ, সমাজ, রাষ্ট্র যে কোনো সময় যে কোনো সংকটে যখন মুখোমুখি হয়, সেই সংকট থেকে উত্তরণের জন্য সবাই যখন একতাবদ্ধ হয়ে কাজ করে, তখন খুব সহজেই সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলতে পারি। তোমরা নিশ্চয়ই জেনেছ, পড়েছ বইয়ে যে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালি কী করেছিল? হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছিল। এবং এই কারণে, এই একতাবদ্ধ থাকার কারণেই কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি স্বাধীনতা তারা এনে দিতে পেরেছিল। এইভাবে দেখা যাচ্ছে পরিবার হোক, দেশ হোক, জাতি হোক, রাষ্ট্র হোক, যখনই যে কোনো সমস্যা, যে কোনো সংকটের মুখোমুখি পড়ে, তখনই যদি সবাই মিলে একতাবদ্ধভাবে কাজ করা যায়, তাহলে খুব সহজেই সেখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর এই কারণেই তো প্রবাদগুলোর সৃষ্টি হয়েছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলার, অথবা 10 লাঠি একের বোঝা। এইভাবে আমরা এর সম্প্রসারিত অংশে বিশ্লেষণ করতে পারি, একটা অথবা দুটো প্যারায়। তারপরে এসে এখানে তুমি তোমার যে মন্তব্য, সেখানে এসে তোমার নিজস্ব মতামত দিতে পারো এইভাবে 2-1টা বাক্যে। সেটা হচ্ছে, সুতরাং আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে থাকা দরকার, আর এই একতাবদ্ধতার কোনো বিকল্প নেই, এর মধ্যে সাফল্য আসবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি তোমাদের বইয়ের আর যে বাকি যে ভাব সম্প্রসারণগুলো আছে সেগুলো এইভাবে তোমরা কিন্তু ব্যাখ্যা করবে, তাহলে অবশ্যই ভালো একটা নাম্বার পাবে আশা রাখছি। এতক্ষণ আমরা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করলাম। চলো এবার তাহলে আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে কি বলেছিলাম, আমরা বাগধারা নিয়ে কথা বলবো। বাগধারা যা দেখাচ্ছে একরকম কিন্তু বোঝাচ্ছে অন্যরকম, এই হচ্ছে বাগধারা। বাগধারা সম্পর্কে একটা কথা বলা হয়, বাগধারা হচ্ছে অনেকটা টেরা রমণীর মতো। তুমি ভাবছো তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে তোমার দিকে না, সে তাকিয়ে আছে তোমার পাশের বন্ধুর দিকে। অর্থাৎ তুমি যা ভাবছো বোঝাচ্ছে অন্য একটা অর্থ। একটা উদাহরণ বলি, আজকালকার যুগে চাকরির বাজারে চাকরি পাওয়া ছেলের হাতে মোয়ানা অমাবস্যার চাঁদের মতো।
এই যে এই উদাহরণে ছেলের হাতের মোয়া আর অমাবস্যার চাঁদ, এই দুটো বাগধারা তাদের নিজস্ব অর্থ হারিয়ে অন্য দুটি অর্থ মিন করছে। কি অর্থ? একটা সহজলভ্য আর একটা দুষ্প্রাপ্য বস্তুতে। তো এইভাবে বাগধারা হচ্ছে, বলা হয় একটা, বোঝানো হয় অন্য একটা। বাগধারা কিন্তু মানুষের মুখে মুখে সৃষ্টি হয়েছে। কোনো একটা ঘটনা কোনো সময় কারো মনে দাগ কেটে গেছে, তারপর দেখা গেছে যে দৈনন্দিন জীবনে কথাবার্তার মধ্যে সেই কথাটা প্রসঙ্গক্রমে টেনে এনেছে, তখন থেকে দেখা গেছে যে এই বাগধারার প্রচলন। ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে যা সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বা বাগবিধি বলে, অর্থাৎ বাগধারার অপর নাম হচ্ছে বাগবিধি। কথাটা মনে রাখবে। বাগধারা শব্দের আবিধানিক অর্থ কথার বাচনভঙ্গি বা ভাব বা কথার ঢং। এরপর আসো বাগধারার প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নেই। বাগধারা আমাদের বাংলা ভাষার এক অমূল্য সম্পদ। বাগধারার সফল ব্যবহার বাক্যে শুধু মানই বাড়ায় না, বরং বক্তার বা লেখকের সৃজনশীলতা এবং মেধার পরিচয় ফুটে ওঠে। বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। তোমাদের বইয়ে অনেকগুলো বাগধারা আছে, আজকে আমি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা উদাহরণ হিসাবে আলোচনা করছি। 1 নম্বর বাগধারা অ, আ, ক, খ, যার অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। তাহলে এটাকে আমি যখন বাক্যের প্রয়োগ দেখাবো তখন এভাবে বলতে পারি, তার অ, আ, ক, খ জ্ঞানই নেই, সে ভালো চাকরি পাবে কি করে। 2, আমড়াগাছি করা, কথাটার অর্থ হচ্ছে তোষামুদি। আজকাল কোনো কাজ করতে গেলে আমড়াগাছি করা ছাড়া উপায় থাকে না। 3, ইঁদুর কপালে, কথাটার অর্থ মন্দ ভাগ্য, মানে খারাপ ভাগ্য। এত চেষ্টার পরেও সরকারি চাকরিটি সে ধরে রাখতে পারল না, তার মতো ইঁদুর কপালে আর কজন আছে। 4, কাপুরে বাবু, কথাটার অর্থ বাহ্যিক সভ্য, মানে বাহির দিয়ে যে পরিপাটি কিন্তু ভিতরে না, এমন বোঝাতে বলা হয়। তাহলে এটা আমি যখন বাক্যে প্রয়োগ করব বলতে পারি, আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক বলতে নেই, সবাই কাপুরে বাবু। 5, খিচুড়ি পাকানো, জটিল করা, তার সব কাজে খিচুড়ি পাকানো চাই। 6 নাম্বার দেখো, ছেঁড়া চুলে খোপা বাঁধা, কথাটার অর্থ হচ্ছে বৃথা চেষ্টা। আমরা এখানে এটাকে বাক্যে যখন প্রয়োগ করব বলতে পারি এভাবে, বাবার সামান্য অর্থে রোজগারে সংসার চালানোই কষ্ট, তার উপর আবার প্রাইভেট পড়ার শখ, এ যেন ছেঁড়া চুলে খোপা বাঁধার মতোই হাস্যকর। 7, টাকার গরম, কথার অর্থ হচ্ছে অর্থের অহংকার, টাকার গরমে শফিকের মাটিতে যেন পাই পড়ে না। 8, দুধে ভাতে থাকা, কথাটার অর্থ হচ্ছে সুখে থাকা, প্রতিটি বাবা মাই চান তার সন্তান যেন দুধে ভাতে থাকে। 9, নারীর টান, কথাটার অর্থ গভীর মমত্ববোধ, বিদেশে গিয়ে অনেকেই দেশের জন্য নারীর টান অনুভব করে। 10, শিবরাত্রির সৌতে, কথাটার মানে হচ্ছে একমাত্র সন্তান অর্জুন তার বাবা মার শিবরাত্রির সৌতে সবাই তাকে চোখে চোখে রাখে। এইভাবে আমরা শব্দার্থ এবং বাক্য রচনা পড়তে পারি। এক্ষেত্রে আর একটা কথা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তোমরা যখন বহু নির্বাচনীতে টিক দিবে তখন কোনো সমস্যা নাই, সেখানে অর্থের উপরে বা বাগধারা যা চাইবে তার উপর টিক দিলে। কিন্তু যখন বাক্যে প্রয়োগ করবে প্রায়শই দেখা যায় এই ভুলটা অনেকেই করো, সেটা হচ্ছে বাক্যে কিন্তু কখনোই শব্দার্থ টিক দেবে না, বাক্যে শব্দার্থ প্রয়োগ করবে না। কি প্রয়োগ করবে? বাক্যে সবসময় যে মূল বাগধারা সেটা তোমাকে প্রয়োগ করতে হবে। এইভাবে তোমরা বাগধারা পড়বে। তাহলে আমি আশা করছি তোমরা এইভাবে তোমাদের বইয়ের যে বাকি বাগধারাগুলো আছে সেগুলো সুন্দর করে পড়ে রাখবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণ পর্যন্ত ভাব সম্প্রসারণ এবং বাগধারা সম্পর্কে আলোচনা করলাম।
এখান থেকে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার ক্লাসটা আজকে সার্থক। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে দেখি কতটুকু তোমাদের মনে আছে। দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন লিখেছি, ভাব সম্প্রসারণের অংশ কয়টি? শিক্ষার্থীবৃন্দ মনে আছে? নিশ্চয়ই মনে আছে। ভাব সম্প্রসারণ অংশ বলেছিলাম 3টি। 2, ভাব সম্প্রসারণের ভাষা কেমন হবে? ভাব সম্প্রসারণের ভাষা হবে গদ্য। 3, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কোন বিষয়টির পুনরাবৃত্তি ঘটানো যাবে না? আমরা যখন নিয়মে পড়েছি তখন পড়েছিলাম ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভাবের কোনো পুনরাবৃত্তি ঘটানো যাবে না, অর্থাৎ একই ভাব বারবার লেখা যাবে না। 4, বাগধারার অপর নাম কি? বাগধারার অপর নাম হচ্ছে বাগবিধি। সবশেষ প্রশ্ন, নারীর টান এর অর্থ কি মনে আছে তোমাদের? নারীর টান কথাটার অর্থ হচ্ছে গভীর মমত্ববোধ। তোমরা অবশ্যই বাসায় তোমার এই বাগধারাগুলো, ভাব সম্প্রসারণ যে কয়টা আছে খুব সুন্দর করে পড়ে রাখবে। আমার আলোচনার পরও যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। নিশ্চয়ই তারা খুব সুন্দর করে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন আশা করছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা সবাই তোমাদের ডায়েরি খোলো, আজকে বাড়ির কাজটা লিখে নাও। আজকের আলোচিত ভাব সম্প্রসারণ সহ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের সব ভাব সম্প্রসারণ এবং বাগধারা তোমরা পড়ে নেবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাস শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।